পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মোরক্কোর সাথে এবং এই ম্যাচটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিলের জন্য এই ওয়ার্ল্ড কাপে। কারণ আপনি একটা জিনিস যদি আপনার ব্র্যাকেট সিস্টেম বুঝে থাকেন তাহলে আসলে আপনার গ্রুপ পর্বের আপনার নিজের গ্রুপে টপ করাটা আসলে খুবই বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16 বা কোয়ার্টার পর্যন্ত খুব বেশি বিগ টিম ফেস করতে না চান। কারণ আপনি যদি গ্রুপ টপ করেন তাহলে হচ্ছে আপনার অন্য গ্রুপগুলোর গ্রুপ টপারের সাথে খেলতে হবে না। সো আপনাকে সেই টপ ক্লাস টিমগুলোকে একদম শুরুর দিকে ফেস করতে হবে না। এবং এই ম্যাচটার পরেই আসলে টের পাওয়া যাবে বা বুঝতে পারা যাবে ব্রাজিল আসলে কোন ধরনের ফুটবল খেলতে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপে এবং তাদের যাত্রা আসলে কতদূর হওয়া সম্ভব। কারণ এই মোরক্কো এই ওয়ার্ল্ড কাপের অন্যতম ডার্ক হর্স হইতে পারে। এই জন্য এদের এগেনস্টে যদি ব্রাজিল একটা সুন্দর ফুটবল উপহার দিতে পারে আমাদের এবং একটা ভালো ওয়ানজিনে জয় নিয়ে আসতে পারে তাহলে আসলে ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপে যাত্রা আসলে অনেক ভালো হইতে পারে এবং তাদের ওয়ার্ল্ড কাপ যাত্রাটা আসলে মানে বুঝতে পারা যাবে তারা আসলে কেমন পারফরমেন্স করতে যাচ্ছে। এখন যদি আমরা ব্রাজিলের স্কোয়াড নিয়ে কথা বলি তাহলে ব্রাজিলের লাইন আপটা আসলে যেরকম আমরা দেখছি এই কয়টা ম্যাচে এরকমই হতে যাচ্ছে, কিন্তু একটা জায়গায় আসলে সমস্যা দেখা দিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে, সেটা হচ্ছিল তাদের রাইট ব্যাক পজিশন। সেখানে কার্লো আনচেলত্তি তার রিসেন্ট টাইম অনুসারে ওয়েজলিকেই খেলায় আসছিলেন, বাট ওয়েজলি লাস্ট ম্যাচে ইজিপ্টের এগেনস্টে সে ইঞ্জুরিতে পড়ছে, সো তাকে সরাই এডারসনকে টিমে ডাকছে। কিন্তু সমস্যা হচ্ছিল ওয়েজলি একটা রাইট ব্যাক, কিন্তু তার পরিবর্তে ডাকা হয়েছে মিডফিল্ডারকে। এখন আপনার প্রশ্ন আসতেই পারে রাইট ব্যাকের এগেনস্টে কেন মিডফিল্ডারকে রাখা হলো? কারণ অপশন এখানে আরেকটা আছে, তার নাম ইভানেস। ইভানেস তার লাস্ট ম্যাচে ইজিপ্টের এগেনস্টে সেন্টার ব্যাক পজিশনে খেলছে এবং সে রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে এবং লাস্ট ম্যাচে সে একটা টপ ক্লাস পারফরমেন্স দিছে ব্রাজিলের হয়ে এবং তার কাছে স্পিড আছে, তার ডিফেন্সিভ কোয়ালিটি ভালো, তার পাসিং ভালো। সো তাকে রাইট সাইডে আপনি কার্লো আনচেলত্তি খেলাইতে পারে এই ম্যাচটায়। এবং আরেকটা অপশন ডানিলো তো আছেই, বাট ডানিলোকে আমরা খুব বেশি চাই না, আমার মতে ইভানেসকে স্টার্ট করা উচিত। সো গোলকিপার পজিশনে অ্যালিসন ফিট থাকলে অ্যালিসনই খেলবে, সেন্টার ব্যাক মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল জুটি হচ্ছে, লেফট ব্যাক ডগলাস সান্তোসই খেলবে অ্যাজ ইউজুয়াল এবং রাইট ব্যাকে ইভানেস বা ডানিলো যে কোনো একজনকে দেখা যাবে। আমি চাই আমার পার্সোনাল মতে ইভানেসকে খেলানো উচিত। এবং সেন্টার যদি মিড বলেন বা ডাবল পিবির আসে করা হবে, সেই পিবিটা আসলে কাসেমিরো এবং ব্রুনো গিমারেজি খেলবে। এবং এখন হচ্ছিল মূল আলোচনার জায়গাটা, সেটা হচ্ছিল ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ কেমন হইতে যাচ্ছে। এই দুইটা প্রস্তুতি ম্যাচে আমরা দেখছি ইগোর থিয়াগোকে স্টার্ট করাইতে ব্রাজিলের শুরুর একাদশে সেন্টার ফরওয়ার্ড হিসেবে, কিন্তু ফার্স্ট ম্যাচে মোরক্কোর এগেনস্টে কি আমরা ইগোর থিয়াগোকে দেখবো নাকি এনরিককে দেখবো, না এই দুজনে কাউকেই দেখবো না? এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন হয়ে দাঁড়াইছে। দেখেন, ব্রাজিল চাইলে কিন্তু ফলস লাইন স্ট্র্যাটেজিতেও সুইচ করতে পারে। লেফট সাইডে ভিনিসিয়াস, রাইট সাইডে রাফিনিয়া। এখন হচ্ছে হলো দুইটা পজিশন ফাঁকা থাকে, একটা সেন্টার ফরওয়ার্ড এবং আরেকটা নাম্বার 10 বা ক্যাম্প পজিশনটা। এখন কুনিয়াকে যদি কোনোভাবে সেন্টার ফরওয়ার্ড হিসাবে কার্লো আনচেলত্তি খেলায় দেয় এবং নেইমারকে নাম্বার 10 হিসাবে স্টার্ট করায় তাহলে কিন্তু একটা জিনিস হতে পারে। এবং আরেকটা জিনিস হতে পারে, নেইমার তো ফিট থাকবে না এই ম্যাচটায় বেশ সম্ভবত, যতটুকু ধারণা করা হচ্ছে। সো লুকাস পাকেতাকে নাম্বার 10 হিসাবে স্টার্ট করায় কুনিয়াকে সিএফ হিসাবে স্টার্ট করাইতে পারে চাইলে কার্লো আনচেলত্তি। এটা একটা সিস্টেম হইতে পারে, এটা ফলস লাইন স্ট্র্যাটেজি মোরক্কোকে চমকে দেওয়ার জন্য। এই সাইডটা কার্লো আনচেলত্তি চিন্তা করতে পারে যে গতানুগতিক সেন্টার ফরওয়ার্ডের বাইরে যায় ফলস লাইন সিস্টেমে আসলে খেলবে। কারণ ম্যাচেস কুনিয়াকে আমরা দেখছি ম্যানচেস্টার ইউনাইটেডের লেফট সাইডে এই রোলটা প্লে করার জন্য অ্যাজ এ ফলস লাইন। ফলস ফলস লাইনে আসলে ম্যাথেস কুনিয়া যে ভালো করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং আরেকটা জিনিস করতে পারে, চাইলে নর্মাল যে সে রোলটা খেলে সেটাই নাম্বার 10 হিসাবে হয়তো বা মানে ম্যাথেস কুনিয়াকে স্টার্ট করে দিয়ে অ্যাজ ইউজুয়াল ডগলাস সান্টনকে বলি ইগোর থিয়াগোকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে স্টার্ট করাইলে জাস্ট সে যে নর্মাল রোলে খেলে সেটা খেলাইতে পারে। এখন যদি আমরা মোরক্কোকে নিয়ে কথা বলি, মোরক্কোর জন্য আসলে কয়েকটা লাস্ট মোমেন্টে একটা মনে কোনো ধাক্কা আসছে, যেটা তাদের আবদে এবং তাদের আসলে তাদের যে আবদে তাদের লেফট উইঙ্গার সে তাকে তারা আসলে হারাই ফেলছে বা ইনজুরিতে পড়ে গেছে। এইটা তাদের একটা সবচেয়ে বড় বাধার জায়গা হয়ে দাঁড়াইছে, কারণ আবদেলে রিয়াল বেতিসের অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল এবং মোরক্কোর জন্য আসলে অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল এবং তাদের সেন্টার ব্যাক নায়াফকেও তারা আসলে ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়ে গেছে। তাদের এই দুইটা পরিবর্তন করতে হয়েছে এবং এর ফলে তাদের দলে একটা দুর্বলতার জায়গা তৈরি হয়েছে। তাদের স্টার্টিং সেন্টার ব্যাক এবং স্টার্টিং লেফট উইঙ্গার দুইজনই ইনজুরিতে পড়াতে টিমটা ঠিক আগের মতো শক্তিশালী যেটা ছিল সেই শক্তিটা আর নাই বললেই চলে এবং তাদের কোচও কিন্তু পরিবর্তন হয়েছে।
সো তাদের কোচ পরিবর্তনের ফলে তাদের ফুটবল খেলাও এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাইছি, যার ফলে আমরা দেখছি কিন্তু সেনেগাল এগেনস্টে তাদের অ্যাফকন ফাইনালে তাদের হারতে হয়েছে 1-0 গোলে। সো পরবর্তীতে যদি তাদের ফিফা জিতাই দিছে, কিন্তু বাট ম্যাচের খেলায় তো তারা হারছে সেনেগালের সামনে। সো তাদের জিনিসটা খুব বেশি ইজি, মানে সেই প্রাইম যেটা আমরা দেখছিলাম ওয়ার্ল্ড কাপের পরে, সেইটা আসলে মোরক্কোর খুব কি প্রকাশ করতে পারবে মোরক্কো ম্যাচটা, সেটা এখন দেখার বিষয়। সো আপনারা আপনাদের মতামত জানাইতে পারেন। ব্রাজিল ভার্সেস মোরক্কো ম্যাচটা হইতে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপের অন্যতম একটা টপ নচ ম্যাচ। আপনারা স্কোর লাইন প্রেডিক্ট করতে পারেন, কে জিতবে, কয়টা গোল হইতে পারে, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।